আসসালামু আলাইকুম। হ্যালো বন্ধুরা। আজকে আমরা হাজির হয়েছি, আমি হাজির হয়েছি গ্রামারে ইংলিশ গ্রামারের সবচাইতে গুরুত্বপূর্ণ একটি বিষয় নিয়ে আলোচনা করার জন্য। যদি আমরা প্রায়শই এভয়েড করে যাই, অনেক ছাত্রছাত্রীরা অনেক আ শিক্ষিত ব্যক্তি নিজেদের করছেন তারা এটাকে অ্যাপ্রিশিয়েট করে বলতে চায়। সেটি হচ্ছে ক্লজ। আজকে আমরা ক্লজ নিয়ে কথা বলব। এটি সবথেকে গুরুত্বপূর্ণ একটি বিষয় হচ্ছে তাদের হচ্ছে ক্লজ। ক্লজকে যদি মানে না জানা যায় তাহলে আসলে ইংরেজির সাথে সাবজেক্টের গঠন শুরু থেকে অধরে থাকতে পারে, অজানায় রয়ে যাবে। আমরা কিন্তু পরিপক্ক জ্ঞান অর্জন করতে পারবো না যদি ক্লজ ভালো করে না জানি। এই ক্লজ জানার মাধ্যমে আমরা একটি বিভক্তি বাক্যকে পরিপূর্ণভাবে জানার একটা অবকাশ পাই। সেজন্যই ওই সবথেকে গুরুত্বপূর্ণ একটি বিষয় ইংরেজি গ্রামারের সেটা হচ্ছে ক্লজ। তো আমরা যদি প্রায়শই জেনে থাকি স্কুলে এইরকম হচ্ছে এই যে ওয়ার্ল্ডের এই মাইন্ড ভেঙে যে জিনিসগুলো পাওয়া যায় সেটিকে আমরা সিলেক্ট করে থাকি। ঠিক তখন একটি সেন্টেন্সে আমরা করে যে অংশগুলো পাওয়া যায় সেগুলোকে বলা হয় ক্লজ। ক্লজ হচ্ছে আসলে মূলত যে বাক্যকে বলা যখন ভাঙবে, ভাঙার পর যদি একাধিক অংশ পাই, প্রত্যেকটা অংশকে এক একটা ক্লজ বলা হবে। তো ক্লজ সম্পর্কে আলোচনা করতে গেলে ক্লজ কি সেটি আগে ভালো করে আমাদের জেনে রাখা দরকার। ক্লজ যেটি বাংলা অর্থ হচ্ছে বাক্যাংশ। একটি বাক্যের অংশকে আসলে ক্লজ। এখন যদি আপনি প্রশ্ন করেন সেটা আগে পাঁচটা স্পিচ। পাঁচটা স্পিচ হচ্ছে একটি পূর্ণ সেন্টেন্স নিয়ে যে সেন্টেন্সের যতগুলো ওয়ার্ড এই বাক্যকে বাক্যের মধ্যে কনসিস্ট করে, যতগুলো ওয়ার্ড কন্টেইন করে প্রত্যেকটা ওয়ার্ডের হলো পাঁচটা স্পিচ। স্পিচের যে পার্ট প্রত্যেকটা পাশে। কিন্তু অন্যদিকে ক্লজ হচ্ছে একটি গ্রুপ অফ ওয়ার্ডস। একটি গ্রুপ অফ ওয়ার্ডস যেখানে একটা সাবজেক্ট থাকবে, আপনার একটি ভাব। ভাব এবং সাবজেক্ট কে কনসিস্ট করে এরকম প্রত্যেকটা অংশই আসলে ক্লজ। তো এখন ক্লজ হচ্ছে মূলত আমরা ২ ধরনের আ ভাগ করতে পারি, ২ টি ভাগে ভাগ করতে পারি। এক ধরনের ক্লজ হচ্ছে যেটি হলো ইন্ডিপেন্ডেন্ট ক্লজ, আরেক ধরনের ক্লজ হচ্ছে ডিপেন্ডেন্ট ক্লজ। তো ইন্ডিপেন্ডেন্ট ক্লজ হচ্ছে যে ক্লজটি একটি কমপ্লিট ধাপকে প্রকাশ করে। অর্থাৎ একটি বাক্যের পরিপূর্ণ অংশকে যখন পরিপূর্ণভাবে প্রকাশ করা যায়, উম সেই সেন্টেন্সে সেই অংশটুকু প্রকাশ করার পর আর নতুন করে কিছু জানার অবকাশ না থাকে, তখন সেটাকে আমরা ইন্ডিপেন্ডেন্ট ক্লজ বলি। অর্থাৎ এর মধ্যে ভার্ব সাবজেক্ট অবশ্যই থাকবে এবং সেটা কিন্তু একটা কমপ্লিট আইডিয়া, একটা কমপ্লিট থট কিন্তু এখানে প্রকাশ পাবে। পরিপূর্ণভাবে সেই বাক্যের অর্থটাকে সম্পূর্ণ করার জন্য সে কাজ করবে। তো তাকে আমরা ইন্ডিপেন্ডেন্ট ক্লজ বা স্বাধীন বাক্য বলি। তো এই স্বাধীন বাক্য যেটা সেটাকে ক্লজ হিসেবে গঠন হবে ওই যে আমি যেটা বললাম আসলে প্রাণী এবং ভাব দুটোকে কমপ্লিট ভাবে যে প্রকাশ করি সেটিকে আমরা ইন্ডিপেন্ডেন্ট ক্লজ বলি। এই সে কিন্তু অর্থকে প্রকাশ করার জন্য তার উপরে নির্ভর করবে না। তার উপর নির্ভর করবে না, সেক্ষেত্রে এটাকে আমরা ইন্ডিপেন্ডেন্ট ক্লজ বলি। সে স্বাধীনভাবে অর্থগুলোকে প্রকাশ করতে পারবে। অন্যদিকে আমরা সেটাকে মেইন ক্লজ বলতে পারি। সেটাকে আমরা মেইন ক্লজ এই জন্যই বলতে পারি যে একটি বাক্যাংশের যতগুলো অংশ থাকবে, সেই অংশগুলোর মধ্যে যেটি কমপ্লিট অর্থ প্রকাশ করবে। যদি একটা এক্সাম্পলকে নিয়ে আসতে চাই, এক্সাম্পলকে যদি আমরা এখানে একটা দাগ হয়, তাহলে সেটা কেমন? The hat is written on the table. তো আমরা যদি এখানে খেয়াল করি যে the hat is written on the table. এই বাক্যাংশটা বলছে, এই বাক্যটা হচ্ছে একটি পরিপূর্ণভাবে যে সাবজেক্টে নিয়ে আসছে, সেক্ষেত্রে ভাগ নিয়ে আসছে। সাবজেক্ট ভাগ মিলিয়ে এটা কিন্তু একটা কমপ্লিট অর্থ প্রকাশ করছে। তো দ্যাট ইজ ফিটিং অন দ্য টেবল। তো এখানে কিন্তু নতুন করে কোনো কিছু জানানোর বা প্রকাশ পাচ্ছে না, কোনো কিছু যখন না জানিয়ে চলে।
দ্য ক্যাট ইজ সিটিং অন দ্য টেবিল। এটা কিন্তু সম্পূর্ণভাবে একটা অর্থ প্রকাশ করছে। তো এটা একটা কমপ্লিট থট, একটা পরিপূর্ণ ভাবনাকে প্রকাশ করেছে এই বাক্যের মাধ্যমে। সুতরাং এটাকে আমরা ইন্ডিপেন্ডেন্ট ক্লজ বলি। সে কিন্তু কারোর উপর ডিপেন্ড করছে না। অন্যদিকে আমরা যদি একটু ডিপেন্ডেন্ট ক্লজ সম্পর্কে জানতে চাই, তাহলে জিনিসটাকে যদি বাক্যটিকে যদি আমরা এভাবে সাজাই, দ্য ক্যাট ইজ সিটিং অন দ্য টেবিল eating, searching for food. আমরা যদি এই বাক্যটিকে একটু খেয়াল করি তাহলে দেখা যাচ্ছে দ্য ক্যাট ইজ সিটিং অন দ্য টেবিল, বিড়ালটি টেবিলের উপরে বসে আছে। হুইচ ইজ সার্চিং ফর ফুড, যে খাদ্যের অন্বেষণে রয়েছে। তাহলে এখানে দেখা যাচ্ছে আমরা এ পর্যন্ত এটাকে আমরা জেনেছি যে এটা হচ্ছে একটি ইন্ডিপেন্ডেন্ট ক্লজ। কারণ এখানে সে পরিপূর্ণ একটা থট প্রকাশ করবে, কমপ্লিট একটা থট প্রকাশ করবে। অন্যদিকে এর পাশাপাশি যে আমরা সব বাক্যাংশটিকে যোগ করেছি সেটা হচ্ছে হুইচ ইজ সার্চিং ফর ফুড, যেটি খাদ্যের অন্বেষণে রয়েছে। তো আমরা যদি এই চতুর্থ মিলিয়ে দিই, আমরা যদি উপরের অংশটুকু যদি আমরা না বলি বা তাকে ফিটিং অন দ্য টেবিল যদি না বলি, যদি শুধুমাত্র আমরা হুইচ ইজ সার্চিং ফর ফুড নিয়ে নেব, তাহলে বাক্যটা কিন্তু অসম্পূর্ণ থেকে যাবে। ধরে নিলাম যে এখানে এটি নেই, বা ক্যাট ফিটিং অন দ্য টেবিল এটা নেই। তাহলে সেক্ষেত্রে আমরা যদি এই বাক্যটার মিনিং করতে যাই তাহলে কি দাঁড়াচ্ছে হুইচ ইজ সার্চিং ফর ফুড, হুইচ ইজ সার্চিং ফর ফুড, যেটি খাদ্যের অন্বেষণে রয়েছে। এতটুকু বললে তাহলে কি সে কমপ্লিট আইডিয়াটা প্রকাশ করছে? নিশ্চয়ই না। তাহলে সেক্ষেত্রে এটা একটা ইনকমপ্লিট থটকে প্রকাশ করছে। এটা অসম্পূর্ণ বাক্য হিসেবে তৈরি আছে। সুতরাং এই বাক্যটা, এই বাক্যাংশটুকু তার অর্থটাকে প্রকাশ করার জন্য আরেকটা ক্লজের উপর ডিপেন্ড করে। যেটা ছিল দ্য ক্যাট ইজ সিটিং অন ইট। দ্য ক্যাট ইজ সিটিং অন দ্য ট্যাপ। এই যুগগুলোর উপর ডিপেন্ড করছে। এটা কিন্তু যেটা ইন্ডিপেন্ডেন্ট ক্লজটাকে যদি আমরা এখানে না নিয়ে আসি, তাহলে কিন্তু এইটি দ্বারা কোনো অর্থ হতে পারে না। একেবারে ইনকমপ্লিট হিসেবে থেকে যায়। সুতরাং এটা ডিপেন্ড করছে যেহেতু দ্য ক্যাপিটাল মেইন ক্লজের উপরে বা ইন্ডিপেন্ডেন্ট ক্লজের উপরে, সুতরাং এটাকে আমরা ডিপেন্ডেন্ট ক্লজ বলি। অর্থাৎ সে কিন্তু অর্থ প্রকাশের জন্য নির্ভরশীল হয়ে পড়েছে তার ক্যাপিটাল সাথে, অর্থাৎ এই মেইন ক্লজের উপরে সে ডিপেন্ড করছে। তাই আমরা এটাকে ডিপেন্ডেন্ট ক্লজ বলতে পারি। তো বন্ধুরা, এই যে ডিপেন্ডেন্ট ক্লজ, এই ডিপেন্ডেন্ট ক্লজ গুলো বিভিন্ন ভাবে আমরা প্রকাশ করতে পারি। কিরকম ভাবে সেটা? আমরা জেনেছি যে যেটা কমপ্লিট থট সেটাকে আমরা ইন্ডিপেন্ডেন্ট ক্লজ বলতে পারি। অন্যদিকে আমরা তাকে মেইন ক্লজ বলতে পারি। কারণ সেখানে কনসিস্ট করবে সাবজেক্ট এবং ভার্ব। আর যেখানে একটা সাবজেক্ট কি ভার্ব থাকে সেগুলো নিশ্চয়ই ইন্ডিপেন্ডেন্ট ক্লজ। তো এক্ষেত্রে আমরা যদি ডিপেন্ডেন্ট ক্লজের দিকে তাকাই, তাহলে আমরা দেখতে পাবো যে এখানে কিন্তু সে সাবজেক্ট ক্লজ, অ্যাডজেক্টিভ ক্লজ, নাউন ক্লজ এভাবে বিন্যস্ত করা যায়। এই কতগুলো ক্লজের উপর নির্ভর করে আমরা ডিপেন্ডেন্ট ক্লজগুলোকে গঠন করতে পারি। কিভাবে সেটা? স্ট্রাকচারটাই বা কেমন হবে? সেক্ষেত্রে যদি খেয়াল করি, এই যে সাবঅর্ডিনেট ক্লজ যেটার কথা বলা হয়েছে, সেটির গঠনটা কেমন হবে? এখানে আমরা দেখতে পাচ্ছি যে এখানে কিছু সাবঅর্ডিনেট কনজাংশন থাকবে, সাবঅর্ডিনেট কনজাংশন থাকবে, সেই সাথে সাবজেক্ট থাকবে এবং ভার্ব থাকবে। তাহলে সাবঅর্ডিনেট কনজাংশন, সাবজেক্ট, ভার্ব এই কতগুলো ওয়ার্ডের সংমিশ্রিত হয়ে যে বাক্যাংশটুকু গঠন করছে, যে ক্লজটুকু গঠন করছে, সেটি কিন্তু ইনকমপ্লিট থটকে বা ইনকমপ্লিট আইডিয়াটাকে প্রকাশ করছে। তাহলে সেক্ষেত্রে আমরা যদি এই অংশটুকু খেয়াল করি, হুইচ ইজ সার্চিং ফর ফুড, এই অংশটিতে একটি সাবঅর্ডিনেট কনজাংশন রয়েছে, হুইচ, সেই সাথে সাবজেক্ট থাকবে প্লাস ভার্ব থাকবে। তো হুইচ কিন্তু ইন্ডিকেট করছে ইন দ্য ফ্যাক্ট। এই যে কনজাংশন বা সাবঅর্ডিনেট কনজাংশন এ ইন্ডিকেট করছে দ্য ক্যাটকে, অর্থাৎ
সাবজেক্ট আইডেন্টিফাই করছে, তাহলে এই সাবজেক্টে যেহেতু সেই উইশ দ্বারা প্রকাশ করা হচ্ছে, সুতরাং এখানে সাবজেক্ট হিসেবে আমরা উইশকে নিয়ে আসতে পারছি। প্লাস ভার্ব এখানে বসে ভার্ব বসার পর পাশাপাশি এটা একটা ইনকমপ্লিট আইডিয়া প্রকাশ করছে, করার ফলে এটাকে আমরা সাবঅর্ডিনেট ক্লজ হিসেবে জানতে পারছি। তো সাবঅর্ডিনেট কনজাংশন গুলো কি সেটা নিয়ে আমাদের আগে বিশ্লেষণ করতে হবে। কোন কোন সাবঅর্ডিনেট ক্লজ কনজাংশন গুলো কিভাবে আসে। তো সাবঅর্ডিনেট কনজাংশনের ক্ষেত্রে আমরা নেক্সট ক্লাস তো আমরা প্রথমত একটু ক্লাসিফিকেশন গুলোকে আমরা জেনে নিচ্ছি আজকের ক্লাসটিতে। আমরা একটু সংক্ষেপে আমরা একটু পরিচিতি পর্বটা দিয়ে দিচ্ছি আজকের ক্লাসে। পরবর্তী ক্লাসে কিন্তু আমরা একটু ডিটেলস আলোচনা করব। তো আমরা এই যে ডিপেন্ডেন্ট ক্লজ গুলোতে আমরা দেখছি সাবঅর্ডিনেট ক্লজ থাকবে, অ্যাডজেক্টিভ ক্লজ থাকবে এবং নাউন ক্লজ থাকবে। এই বিষয়গুলোকে আমরা পরবর্তী ক্লাসে অবশ্যই আশা করে আপনাদের সামনে নিয়ে আসবো। আমি প্রত্যেকটিকে সুন্দরভাবে উপস্থাপন করার জন্য এবং সেটিকে ভালোভাবে প্রকাশ করার জন্য, জানার জন্য যতটুকু দরকার ইনশাআল্লাহ আমরা আগামী ক্লাসে এটি নিয়ে কথা বলবো ইনশাআল্লাহ। তো আজকে এ পর্যন্ত বন্ধুরা, দেখা হবে আমাদের পরবর্তী ক্লাসে। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম।